যে আপনি জানেন যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে মানে এটাকে আপনারা আদালতের ভাষায় কি বলেন, মানে মামলার যে প্রসিডিংসগুলি সেগুলি শুরু হয়েছে। এখন অনেকেই বলছেন যে তারা আসলে একটি চেয়ার দায়িত্ব পালন করছেন, তো এই চেয়ার দায়িত্ব পালন করলে এইভাবে তারা এর জন্য মানে দায়ী হতে পারবেন কিনা, বা চেয়ার হলেই কি সব কথাও শুনতে হবে কিনা। কারণ আদালতে ভাষায় বা আইনের ভাষায় একটি কথা আছে যে আপনি যদি মনে করেন কোনো একটা বিষয় আইন বা সংবিধান বিরোধী, এটা তো আপনি নাও মানতে পারেন, কিন্তু এইসব ক্ষেত্রে এইগুলি যে একটা ফাইনাল লাইন আছে, এই মামলাগুলি কি সেই ফাইনাল লাইনকে আরও মানে মানে এই পার্থক্যটাকে আরও বিশাল করে তুলবে, নাকি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে? কারণ বর্তমানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকে এটা ভাবতে পারেন যে ভবিষ্যতের কোনো সরকার এসেও তাদের কোনো কাজকর্মকে তো আসলে চ্যালেঞ্জ করা যেতে পারে, তাহলে তারা কি আসলে কাজে যাবেন কি যাবেন না। উদাহরণ আসছে, এটা শেষ কথা বলি, যে অপারেশন ক্লিন হার্টের সময় যেসব আর্মি অফিসার আসলে অনেক ধরনের কাজে বিবৃত হয়েছিলেন, তাদের কি আসলে এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে কিনা, এইবার কেন এটা আলাদা? এই ক্ষেত্রে কোনো পিক অ্যান্ড চুজ করা হচ্ছে, বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানে কারা অপরাধ করছে, কোন জায়গার থেকে এই জিনিসটা অপরাধের কার্যক্রম হিসাবে বলা যেতে পারে, সেইটার ক্ষেত্রে আমরা একটা ওয়েল ডিফাইন্ড ডেফিনিশন দেখতে পাচ্ছি। আমি এই কথা কেন বলতেছি, ভবিষ্যতে যদি কোনো দিন আবার এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তাইলে কি আমরা এই উদাহরণটাকে দিয়ে যারা অন্যায়কারী তাদের পক্ষেই চেয়ারগুলি থেকে যাবে কিনা? আমরা কিন্তু স্পষ্ট যে 5 আগস্টের এই ঘটনাটা ঘটানোর ক্ষেত্রে অভ্যুত্থানকারীরা যেরকম সাহায্য করেছে, আপনারা যেরকম অংশগ্রহণ করেছেন, নূর যেমন ছিলেন, বিএনপি যেমন ছিলেন, এনসিপি যেমন ছিলেন, কিন্তু এইটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। সামরিক এবং বেসামরিক বাহিনীর লোকেরা যদি তাদের বন্দুকের নলটি না ঘুরাতেন, তাহলে এটা হয়তো এত মানে মানে সম্ভব হইতো না বলে তো আর আমি আর কথা বলতে পারবো না, কিন্তু অন্যরকমও হইতে পারতো। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ করা হইতেছে কিনা, শক্তিশালী পক্ষটা অশক্তিশালী পক্ষটাকে ধরায় দিচ্ছে কিনা, মানে এইটা আপনারা কি মনে করেন? সরি আমি লম্বা প্রশ্ন করলাম, কারণ এটা একটু ডেলিকেট বিষয়, মানে আমি চেষ্টা করছি। আমার একটু বোঝার ব্যাপার আছে, পিক এন্ড চুজ করতে কি আপনি ব্যক্তির ব্যাপারে বলছেন? ব্যক্তির ব্যাপারে, রাইট, সংস্থার ব্যাপারে না। ধরেন মিলিটারিতে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, 2 জন অলরেডি কারাগারে চলে গেছেন, বা 2 জন চাকরি থেকে চলে গেছেন, 2 জন চাকরিতে আসেন, এতদিন ছিলেন, বা 6 জন একসাথে চাকরি করতেছেন। এদের মধ্যে থেকে এরকম করা হয়েছে কিনা 2 জনের পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো, বাকি 3 জনের পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো, ওরকম করা হয়েছে কিনা, নাকি যারা ওই সব চেয়ারে বসেছিলেন তাদেরকেই দিছে, মানে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে? যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তো এভিডেন্স থাকতে হবে। যদি এভিডেন্স ছাড়া মামলা হয়ে থাকে তাহলে তো সেই মামলা চলবেই না। 1 2 হচ্ছে পিক এন্ড চুজের ব্যাপার। আপনি আমি যদি যেটা বুঝছি আপনার প্রশ্ন থেকে, সেটা হলো যে আওয়ামী মাইন্ডের অফিসারদের ধরা হচ্ছে কিনা, আপনি কি এরকম কিছু বলতে চাইছেন? রাইট, মানে যারা দোষী তাদেরকেই ধরা হইতেছে। যে ধরেন আমি জিয়াউল হাসান সাহেবের উদাহরণ দিলাম, কারণ এনটিএমসির পক্ষ থেকে অনেকগুলি সিদ্ধান্ত এরকম নেওয়া সম্ভব হয়েছে যেখানের ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব। ডিজিএফ এর যিনি প্রধান ছিলেন, এনএসআই এর যিনি প্রধান ছিলেন, তাদের বিরুদ্ধে তো প্রথম পর্যায়ে আসলে মামলা হয়েছে। এখন যাদের বিরুদ্ধে মামলা হইল, যারা ব্রিগেডিয়ার জেনারেল এবং তাদের অনেকেই এরকম কিনা যে তারা আসলে খালি অর্ডারটাই নিছেন, নাকি তারা এরকম যে তারা আলাদা রকমের ক্ষতিকর অফিসার ছিলেন, আগের রেজিমের কথা আইনের বাইরে গিয়েও পালন করতে চেয়েছেন? ওরকম যদি ওইরকমই হইতেন, আমার প্রশ্ন, ডক্টর ইউনূস সরকারের অধীনে তারা আরো 1 বছর চাকরি করলেন কেমনে? না দেখুন, এখন কারো বিরুদ্ধে এত ভয়ানক অভিযোগ যদি আনা হয় তাহলে তো যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা আনতে হবে। যদি সাক্ষ্য প্রমাণ যথেষ্ট না থাকে তাহলে তো তারা এমনিতেই খালাস পাবেন, তাহলে তো আর এই মামলা চলবার কোনো প্রশ্নই নাই। 2 হচ্ছে, আমরা গণ অভ্যুত্থানে আমরা যেরকম রাজনৈতিক দলগুলোকে দেখেছি, একই সঙ্গে আমরা যদি সাবেক সেনা কর্মকর্তারা সেই সময় তাদের পরিবার সহ পথে না নামতেন, রাস্তায় না নামতেন, এবং বর্তমান সেনা প্রধান যদি অত্যন্ত সফলভাবে গণ অভ্যুত্থানটিকে মানে আমি বলবো সফল হতে না দিতেন, তাহলে আমি জানি না আরো কতটুকু রক্তপাত হতো। দেখুন, আপনার মনে থাকবে আমাদের সেনাবাহিনীর প্রধান
সেনাপ্রধান তিনি পরিষ্কার বলেছিলেন যে তার বাহিনীর যারা আছেন তাদেরকে আসলে এইভাবে বিচার করা বা এইভাবে তাদেরকে সাধারণ আদালতে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের মধ্যে আনা, যখন তারা রাষ্ট্রীয় কাজে অংশ হিসেবে এই দায়িত্বগুলো পালন করেছে, সেটা আসলে তারা কতটুকু ভালোভাবে নেবেন আমি জানি না। এক, দুই হচ্ছে আপনি যেই দায়িত্বেই থাকেন না কেন, সেটা সেনাবাহিনী হোক কিংবা সেটা পুলিশ হোক, আমলা হোক, যেটাই হোক না কেন, আপনি আইন বহির্ভূত কোনো নির্দেশ মানতে কিন্তু বাধ্য না। সংবিধান এবং আইনের বাইরে যদি আপনাকে প্রধানমন্ত্রীও কোনো নির্দেশনা দিয়ে থাকেন, সেটা আপনি কোনোভাবেই এক্সিকিউট করতে বাধ্য নন। রাদার আপনি সেটা প্রোটেস্ট করবেন এবং আপনি সেটা করা থেকে বিরত থাকবেন। এখন আসেন, এটা হলো কিতাবের কথা, প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিরকম। আজকে আপনার উপরে এইরকম কোনো অর্ডার যদি সর্বোচ্চ তরফ থেকে আসে এবং আপনি সেটা এক্সিকিউট না করেন, তখন আসলে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে? আপনি কি আয়না ঘরে গিয়ে এন্ড আপ করবেন? আপনার পরিবার কি নিরাপদ থাকবে? আপনি কি বাংলাদেশে বাস করতে পারবেন? এই প্রশ্নগুলো আসে। জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা, যেটিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন বলছেন? না, অবশ্যই। যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি, যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই দলের এই গণহত্যায় অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা, এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায়, তাকে জামিন দেওয়া হয়েছিল। আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং, এবং সেটা সরকার উপদেষ্টারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে। তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে, এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ, এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের, চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এবং মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। আপনি এর মধ্যে থেকে আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে যেতে চাই, জনাব নুরুল হক নূরের কথা, যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে? যেমন আপনি জনাব মাহফুজ আলমের কথা বলছিলেন, আমি জনাব মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি ব্যারিস্টার ফারহানা, যে জনাব মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন, তারা ধন্যবাদ দিচ্ছিলেন, তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ, উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই, বেশিরভাগ আমলা, স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশাসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত, তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর। জনাব মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকে আসলে বসে আছে, এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই। একটু যদি মন্তব্য করতেন। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়,
তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার, এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে তাই দিয়ে করবে তো, বা দায়িত্ব তাই করবে তো, দিয়ে নিজেরা তাই করে করবে দেওয়া। তো। এই সরকার তো বিএনপি কে তৃতীয় পক্ষ ভাবে না, বিএনপি কে। খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই, তাহলে তাই তো। আরো আগেই করে ফেলতে পারতো। এক। জি। দুই হলো, দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে। একটাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয় না নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, একটা আওয়াজ এই সরকার করে না, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না। সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে কেন? বেঁচে পারে না, আমার যুক্তিটা আমি দেই। বেঁচে পারে না, আমার যুক্তিটা আমি দেই। আমার যুক্তিটা আমি দেই, আমি কেন বিএনপির দোষ বলবো? একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলা কি আপনি বিএনপির দোষ? আমি বলি কেন, আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাদার ভাঙ্গা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের উপর হ্যাঁ, নারীদের বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে হচ্ছে অনেক পিছনে। তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে, এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মরাল পুলিশিং হোক, নারীদের প্রতি আক্রমণ হোক, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক, আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। I have raised my case. খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আছে এই সরকারের কাছ থেকে। এক। দুই হচ্ছে, তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি। হ্যাঁ, একটা মোটা ছোটা সরকার আমরা পুষি। এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নেওয়া, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে, যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করে দূরেই থাক। আমি জাস্ট একটা উদাহরণ দেই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি বেঁচে পারে না। আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে? 400 মাজার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া। আমি আপনাকে বলি, মানুষের চুল কাটার আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে?
আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে ধূলিসাৎ করব? আপনি তো দেখি নাই বিএনপির পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক রাইট, ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। না না, ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারহানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কিন্তু আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে দেখবো যে ওরে বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলেই তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছাড়া কাউরি বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই। আমার কথা হচ্ছে এইটা, আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো, আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কনডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না। এখন মাহফুজ আনাম তিনি সরকারের অংশ, তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে স্বস্তি পেতে চান, তিনি স্বস্তি পেতে পারেন, কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মানুষের চোখে কোনো অংশেই কমবে না। ওকে।